আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহিনা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁচা আম দিয়ে রান্না করা এবং রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই একটি ভিন্ন রকমের আচার তৈরি করে দেখাবো। এই পদ্ধতিতে আচার তৈরি করে আপনারা সারা বছর ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটা অবশ্যই পরিপক্ক আম হতে হবে, যেন এর ভেতরের আঠিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় এবং আমটা কাটা যায়। আচার তৈরি করার ক্ষেত্রে আমটা যদি পরিপক্ক হয় তাহলে কিন্তু আচারটা স্বাদ এবং গুণ অনেকটাই বেড়ে যায় এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি প্রথমে আচারটাকে ধুয়ে নেব। যেহেতু আমি খোসা সহ আচার তৈরি করব, তাই এই পর্যায়ে আমি ধুয়ে নেব। এরপরে কিন্তু আর আমগুলোকে আমি ধোবো না। তো আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে। আমগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার এরকম একটা শুকনো কাপড় দিয়ে আমি আমগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো প্রকার পানি না লেগে থাকে। এই আচারটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমের গায়ে কোনো প্রকার পানি থাকতে পারবে না। পানি থাকলে কিন্তু আমটা আমরা দীর্ঘদিন ভালো রাখতে পারবো না। যেহেতু এটা আমরা সারা বছর ফ্রিজ ছাড়া সংরক্ষণ করব, এই কারণে এর মধ্যে কোনো প্রকার পানি থাকতে পারবে না। এদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো সবগুলো আমি দেখুন আমি একদম খুব ভালো করে মুছে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই। এবার আমগুলোকে আমি কেটে নেব। তো এমন আম বাছাই করবেন যাতে করে এর আটিটা শক্ত হয়, পরিপূর্ণ হয় এবং এটা কাটা যায়। ঠিক আছে, এই যে এইরকম আমি আম নিয়েছি, এর আটিটা দেখুন একদম সম্পূর্ণ হয়েছে। ছোট আম যদি ব্যবহার করেন আমের আচারটা কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে এবং আচারটাও কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমগুলোকে আমি এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার 2 টুকরো করে কেটে নেব। আপনারা কিন্তু চাইলে লম্বা করে ওই আচারটি তৈরি করতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। তো সবগুলো আমি একই পদ্ধতিতে কেটে নেব। তো এই তো সবগুলো আম দেখুন আমি একই পদ্ধতিতে কেটে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া। সবগুলো একসাথে মাখিয়ে নেব। হলুদ আর লবণ দিয়ে যদি আপনারা আমগুলোকে মাখিয়ে রাখেন তাহলে কিন্তু আমের আচারের যে আমটা হয় ওইটাও কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগবে, আর আমগুলো কিন্তু কালো হয়ে যাবে না। তো আমি এইভাবে এটাকে সারা রাত রেখে দেব। দেখবেন এখন কিন্তু শুকনো আছে, কিন্তু সারা রাত রাখার পরে এর মধ্যে থেকে অনেক পানি বের হবে। তো সারা রাত রেখে দেওয়ার পরে দেখুন আমগুলোর মধ্যে থেকে কতটা পরিমাণ পানি বের হয়ে গেছে। এভাবে পানিটা অবশ্যই আপনারা বের করে নেবেন। আর আমগুলো দেখুন কতটা সফট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো এই আমগুলোর থেকে আমি পানিটা হালকা করে একটু ছেঁকে আমগুলো এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 1 থেকে 1.5 ঘন্টা এই আমগুলো আমি রোদে শুকিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে পানিটা সরে যাচ্ছে। এই পানিটা অবশ্যই আপনারা বের করে নেবেন, এতে করে আমটা খুব সফট হবে। আর আমের আচারের যে আমটা হবে এটাও খেতে খুব অসাধারণ লাগবে। তো এবার রোদে দিয়ে দিচ্ছি। যতক্ষণ এই আমগুলো রোদে থাকবে ততক্ষণ আমি অন্যদিকে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। শুকনো মরিচগুলোকে আমি মিডিয়াম আঁচে ভালো করে একটু ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এইখানে আমি মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, দিয়ে দিচ্ছি মেথি, এবার দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা অল্প করে দিবেন যেহেতু আমরা এক্সট্রা মশলা দিচ্ছি। এবার এগুলো দেওয়ার পরে আমি 1 মিনিট হালকা একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, মশলাগুলো যাতে পুড়ে না যায়। খুব সুন্দর করে ভাজা ভাজা করবেন, দেখবেন খুব ভালো একটা গ্রান আসবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে বাড়িতে মশলা তৈরি করে তারপর আচার তৈরি করার জন্য।
দোকানের মশলায় আচার তৈরি করলে কিন্তু বেশি একটা ভালো হয় না। তো এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষে, আর কিছুটা সর্ষে আমি রেখে দেব, পরবর্তীতে আমার কাজে লাগবে। তো সর্ষেটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, এই কারণে আমি পরে সর্ষেটা অ্যাড করেছি। তো কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন এগুলো খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে আর ছিটে আসতে থাকবে। একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এইরকম দেখুন ছিটতে থাকবে। তো এরকম হলে আপনারা কিন্তু সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেবেন, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এর থেকে খুব সুন্দর একটা গ্রান এই পর্যায়ে বের হচ্ছে। তো মশলা থেকে যদি এত সুন্দর গ্রান বের হয় আপনারা তাহলে বুঝে নেন যে আচারটা কতটা সুন্দর হবে। তো এবার চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল গরম করে নেব। যে আমি কিন্তু প্রথমেই বলেছি আমি এই আচারটা কিন্তু রান্না করব না, একদম গ্রাম অঞ্চলে যেইভাবে মা চাচিরা আচারগুলো সংরক্ষণ করে রাখে ওই পদ্ধতিতেই করব। তো এবার এই তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে আমি কিছুক্ষণ জাল করে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলটাকে আমি একপাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। একেবারে ঠান্ডা করে ফেলবেন না, কিছুটা যাতে কুসুম গরম থাকে। তো আমি তেলটা ঠান্ডা হতে হতে এই মশলাটা শিলপাটার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও করতে পারেন, তবে অবশ্যই এই মশলাটা আপনারা পুরো মিহি করে ফেলবেন না। সব আচারের মধ্যেই মশলা যদি আধ ভাঙা করে দেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে দোকানের মশলা দিয়ে আপনারা এটা করতে পারেন, তবে বাড়ির মশলা দিয়ে এইভাবে একবার তৈরি করে দেখবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো মশলাগুলোকে আমি খুব ভালো করে বেটে দিচ্ছি। আপনাদের একটু দেখানোর সুবিধার্থে কাছ থেকে দেখালাম যে আমি কতটা পরিমাণ এটাকে গুঁড়ো করেছি। আজকের এই আচারটা আমি কিন্তু 2 রকমের মরিচ দিয়ে তৈরি করব। একটা তো আমি এই মশলার সাথে শুকনো মরিচ ব্যবহার করেছি, আর আমি দেব গুঁড়ো মরিচ। 2 রকমের মরিচ থাকাতে আপনারা কিন্তু ঝালের পরিমাণটা একটু বুঝে দেবেন। যদি আপনি আচারটা ঝাল ঝাল করতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন, না হলে কম করে দেবেন। তো আমি কিন্তু বেশি দেইনি, অল্প পরিমাণে মরিচ দিয়েছি। মশলাগুলো গুঁড়ো করার পরে এর মধ্যে থেকে এত সুন্দর একটা গ্রান বের হয়, আচারের মধ্যে দিলে এই মশলাটা অসাধারণ লাগবে। আপনারা কিন্তু একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো এবার এই মশলাগুলো আমি তুলে নিচ্ছি। তো আপনাদের একটু হাতে দেখিয়ে দিচ্ছি নিয়ে, দেখুন আমি কিন্তু একদম মিহি করে ফেলিনি, আধ ভাঙা করে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো এর জন্য প্রথমে যে সরিষাটা আমি রেখেছিলাম ওই সরিষাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এখানে কালি জিরা। আগেই বলেছি এখানে আমি 2 রকমের মরিচ ব্যবহার করব, তো মশলার সাথে আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি, তাই এখানে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওইগুলোর অর্ধেকটা দিয়ে দেবো, আর বাকিটা আমি পরে ব্যবহার করব। এবার যে তেলটা আমি গরম করে রেখেছিলাম ওইখান থেকে 2 চামচ পরিমাণ আমি তেল এখানে দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে কিন্তু মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এবার এই মশলাটাকে কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, যাতে মশলাটা সম্পূর্ণভাবে মিশে যেতে পারে। এবার অন্যদিকে যে আমগুলো আমি শুকোতে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই আমগুলোর সাইডের অংশটা দেখলে বুঝতে পারবেন যে রঙগুলো কিছুটা হালকা হালকা পরিবর্তন হয়ে গেছে, দেখে কিন্তু বুঝতে পারছেন। আর আমি একদম শুকিয়ে নিয়েছি, এগুলোকে বেশি শুকাইনি, বেশি শুকালে কি হবে যে মশলাগুলো আচারের মধ্যে ঢুকতে চাইবে না। তো দেখে কিন্তু বুঝতে পারছেন আমি শুধু পানিটা শুকিয়ে নিয়েছি। তো এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম 10 মিনিট পরে দেখুন এইরকম হয়ে গেছে। তো এর মধ্যে আমি শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এই আচারটা কিন্তু আপনার রান্না করার কোনো ঝামেলাই লাগবে না, আর একবার তৈরি করার পরে বারবার রোদ্রে দেওয়ার ঝামেলাও করতে হবে না।
এবার এই মশলার সাথে আমি সবগুলো আম মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। এই পদ্ধতিতে কিন্তু আগের মহিলারা আচার তৈরি করে রেখে দিত আর সারা বছরই তারা খেতে পারতো। তো এবার বাদ বাকি যে মশলাগুলো আছে আমি ওইগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিব হোয়াইট ভিনেগার। ভিনেগার না থাকলে আপনারা এখানে কিন্তু সিরকাও ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের কাছে ভিনেগার বা সিরকা কিছুই না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এতে করে সারা বছর আপনারা বাইরে রেখে দিলেও এই আচারটা কিছুই হবে না। একটু তেলটা বেশি দিবেন যাতে করে আমগুলো ডুবে থাকে, তাহলে আপনার আচারটা দেখবেন খুব ভালো থাকবে। তো এবার যে বাকি তেলটা আমি রেখে দিয়েছিলাম ওই তেলটাও আচারের মধ্যে দিয়ে দেব। যেহেতু এখানে ভিনেগার ব্যবহার করেছি আমার তেল বেশি লাগবে না, তবে আপনারা ভিনেগার ব্যবহার না করলে এখানে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এই তো আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি যে কোনো আচারের ক্ষেত্রে আপনাদের বলবো যে সারা বছর রাখার ক্ষেত্রে আপনারা কিন্তু মাঝে মধ্যে আচারগুলোকে রোদে দিবেন, এতে করে আচারগুলোর মধ্যে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জন্মায় না আর আচারগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তো আমার আচারটা কিন্তু একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা তৈরি করে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, একটুও নষ্ট হবে না। এবার একটু কাছ থেকে আমি আচারগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। তো এইভাবে তৈরি করে কিন্তু আপনারা সারা বছর ফ্রিজের বাইরে রেখে দিতে পারেন, রান্না করা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এভাবে আপনারা ঝটপট যখন মন চায় আচার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এবার এই আচারটাকে আমি এরকম কাচের বয়ামের ভিতরে রেখে দেবো। অবশ্যই এয়ারটাইট কন্টেনারের ভিতরে রাখবেন যাতে করে এর মধ্যে বেশি বাতাস প্রবেশ না করে। আর যখনই আপনারা আচার তুলবেন অবশ্যই হাত না ব্যবহার করে চামিচ ব্যবহার করে আচারটা তুলবেন, কারণ হাত ব্যবহার করলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চামিচ দিয়ে আপনারা আচার নেওয়ার চেষ্টা করবেন। তো আমার এই আচারের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমের সিজন চলে এসেছে, তাই এখনই কিন্তু সবাই ভিন্ন ভিন্ন রকমের আচার তৈরি করে সংরক্ষণ করে রাখছে। তাই এরকমই একটি ভিন্ন পদ্ধতির আচার আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খোসা সহ তেলের আচার। এই খোসা সহ তেলের আচারটি এমনিতে খেতেই ভালো লাগে, তবে সবচেয়ে বেশি ভালো লাগে খিচুড়ি বা ডালের সাথে খেতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের যে আমগুলো আছে ওইগুলো নিয়েছি। আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই আমের আটিগুলো যাতে শক্ত না হয়ে যায়। আচার তৈরি করার ক্ষেত্রে এমন আম আপনারা বাছাই করবেন যার বড়াগুলো পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং আটিগুলো শক্ত হয়ে যায়নি। এইরকম আম নিলে কিন্তু খুব সহজেই আচার তৈরি করে নেওয়া যায়। তো এবার আমি আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমগুলোর থেকে একটু ঘষে ঘষে ময়লাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এই আমটা কিন্তু আমি আর পরবর্তীতে ধোবো না, তাই এই পর্যায়ে খুব ভালো করে আমগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এইরকম একটা সুতির কাপড় দিয়ে আমি আমগুলোর গায়ে লাগা পানিটা খুব ভালো করে মুছে নেব। এই আচারটা তৈরি করার ক্ষেত্রে আমের গায়ে কিন্তু কোনো প্রকার পানি লেগে থাকা চলবে না, এতে করে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আজকে যেহেতু আমি আপনাদেরকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়ে আচার তৈরি করে দেখাবো, তাই আপনারা কিন্তু এই আচারটা স্টেপ বাই স্টেপ তৈরি করার চেষ্টা করবেন। এতে করে সারা বছর আপনারা বাহিরে রেখে খেতে পারবেন, এতে করে কিন্তু আমগুলো কোনো নষ্ট হবে না। আমগুলো কিন্তু খুব ভালো করে আমি পানিগুলো এর গায়ে থেকে মুছে নিচ্ছি। তো আমার সবগুলো আম দেখুন আমি খুব ভালো করে এর গায়ে থেকে পানিগুলো মুছে নিয়েছি। এবার আমগুলোকে আমি কেটে নেব। তো আমগুলো চেষ্টা করবেন দা বা বটি দিয়েই কাটার জন্য, এতে করে খুব সহজেই কাটা হয়ে যায়। একটা আম আমি কেটে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমটা মাঝখান থেকে কাটা যাচ্ছে। আর বড়াগুলোও কিন্তু দেখুন খুব সুন্দরভাবে
তৈরি হয়ে গেছে। অপরিপক্ক আম আপনারা এই আচারের ক্ষেত্রে নেবেন না, এতে করে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। পরিপূর্ণ আমটাই নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন কাটার সময় একটু শক্ত লাগবে, কিন্তু আমটা কাটা যাবে। এরকম আঠিযুক্ত আমগুলোই নেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই আচারটা কিন্তু খুব ভালো হয়। তা আমগুলোকে আমি মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। তারপরে 2 টুকরো করে কেটে নেব। যে আমগুলো একটু বড় আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে শুধু লম্বাভাবেও কিন্তু কেটে এই আচারটা দিতে পারেন, এতেও খেতে ভালো লাগে। তো আমি সবগুলো আম কিন্তু এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি 1 কেজি আম নিয়েছি, এই কারণে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ এখানে লবণ ব্যবহার করছি। আপনাদের আমের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এবার এই মশলাগুলো আমি আমের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এখানে আমি একটি থালা নিয়েছি, এর ভিতরে যে আমগুলো আমি মশলা মাখিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। এবার আমার এখানে রোদ আছে, এই কারণে আমি এটা আধা ঘন্টা রোদ্রের মধ্যে একটু রেখে দেব, যাতে করে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। যতক্ষণ এই আমটা শুকাচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে একটি বাটির মধ্যে পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট তৈরি করার জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ কালো সরষে আর 2 চামচ পরিমাণ সাদা সরষে একসাথে বেটে পেস্ট করে নিয়েছি। এবার 2 চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি হালকা একটু ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। এখানে কোনো আদা বাটা কিন্তু ব্যবহার করা যাবে না। এবার 6-7টি শুকনো মরিচ আমি কিন্তু পানিতে ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর 2 টেবিল চামচ এখানে আমি নিয়েছি ভিনেগার। এই পেস্টটা তৈরি করার ক্ষেত্রে আপনারা কিন্তু ভিনেগার দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, কারণ আমি এই আচারের ভিতরে কোনো প্রকার পানি ইউজ করব না, এতে করে সারা বছর কিন্তু আচারটা খুব ভালো থাকবে। তো আমার এই পেস্টটা তৈরি করতে 2 টেবিল চামচ ভিনেগার পুরোটাই লেগে গেছে। এবার যে আমগুলো আমি শুকাতে দিয়েছিলাম, দেখুন আমগুলো কিন্তু পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। আমি এর থেকে বেশি আমটাকে শুকাবো না, কারণ আমটা বেশি শুকিয়ে গেলে কিন্তু এর ভেতরে মশলা ঢুকতে চাইবে না। আপনাদের এখানে যদি রোদ না থাকে তাহলে আপনারা ফ্যানের বাতাসে 1 ঘন্টার মতো রেখে দেবেন, দেখবেন এর পানিটা শুকিয়ে গেছে, বা টিস্যু দিয়েও মুছে নিতে পারেন। এবার আমি আচার তৈরিতে চলে যাব। একটি কড়াইয়ের মধ্যে আমি 250 ml সরিষার তেল নিয়ে নিচ্ছি। আচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনারা সরিষার তেলটাই ব্যবহার করবেন, এতে করে কিন্তু আচারটা খুব ভালো গ্রান আসে। তো তেলটা হালকা একটু গরম হয়ে আসলে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছি ওই পেস্টটা দিয়ে দেব। তেলটা বেশি গরম করে কিন্তু পেস্ট দিতে যাবেন না, এতে করে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার এই মশলাটাকে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন। মশলাটা কিছুক্ষণ ভাজার পরে দেখবেন এই মশলা থেকে সুন্দর একটা গ্রান বের হয়ে এসেছে। তো মশলাটা এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু লবণ চেক করে নিতে পারেন। তো আমি একটু লবণটা দেখে নেব যে আমার লবণটা পারফেক্ট হয়েছে কিনা। তো আমার লবণের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো আমি এখানে আর লবণ অ্যাড করব না, আপনাদের কম হলে এই পর্যায়ে অ্যাড করে দেবেন। এবার এইখানে আমি যেই রোদে শুকানো আমগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে লবণের পরিমাণটা একটু কম দেবেন, কারণ আমি যেহেতু আমের ভিতরে লবণ দিয়ে শুকাতে দিয়েছিলাম, এই কারণে এই মশলার ভিতরে লবণটা কম দেবেন, না হলে কিন্তু আমে বেশি লবণ হয়ে যাবে। তো অল্প কিছু আম দেওয়ার পরে আমি আগে মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। এবার এই আমগুলোকে আমি মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখবেন এই আমের খোসার রঙগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যখন পরিবর্তন হবে তখন থেকে বুঝতে পারবেন যে আমগুলো কিন্তু সেদ্ধ হওয়া শুরু করেছে। তো অলরেডি কিন্তু ভাজতে ভাজতে দেখুন আমার আমের খোসাগুলো রং পরিবর্তন হয়ে যাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন আমের খোসার রং একদমই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমার আম কিন্তু সেদ্ধ হয়ে যায়নি, এখন থেকে সেদ্ধ হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। তো এই পর্যায়ে আমি আরও 8 থেকে 10 মিনিট পর্যন্ত মিডিয়াম টু লো আছে এই আমগুলোকে জাল করে নেব। এই আচারটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। যারা
টক আচার তৈরি করতে চান তারা কিন্তু 8 থেকে 10 মিনিট শুধু এইভাবে একটু ভেজে তারপরে নামিয়ে নিতে পারেন। তবে আমি এই আচারটাকে হালকা একটু মিষ্টি মিষ্টি রাখতে চাইছি। এই আচারটা ঝাল এবং টক হবে বেশি এবং মিষ্টির পরিমাণ হবে হালকা। এই কারণে এই পর্যায়ে কিন্তু আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু মিষ্টি বেশি হবে না, তবে আচারটা খেতে খুব ভালো লাগবে। তবে আপনারা যদি টক আচার তৈরি করতে চান মিষ্টিটা স্কিপ করতে পারেন। আমি যেহেতু এখন এখানে চিনি ব্যবহার করেছি, তো চিনি থেকে কিন্তু পানি ছাড়া শুরু করে দিয়েছে। তো যতক্ষণ না চিনিটা খুব ভালো করে গলে যাচ্ছে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো আপনারা চাইলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। তো আমি 5 মিনিটের মতো কিন্তু আমগুলোকে ঢেকে রেখেছিলাম। তো আমার চিনিটা সম্পূর্ণভাবে কিন্তু গলে গেছে আর আমগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। আমি 2-1টা আম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি 2-1 মিনিট আরও এভাবে ভেজে তারপর চুলাটা অফ করে দেব। এই চুলার তাপেই কিন্তু আমগুলো একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর মশলাগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একদম আমের গায়ে মাখা মাখা হয়ে গেছে। তো 2-1 মিনিট আরও আমি এইভাবে ভেজে নিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে চুলার উপরে আমি 4 থেকে 5 মিনিটের মতো আমগুলোকে রেখে দেব। তো এই তো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার খোসা সহ তেলের আমের আচার। দেখুন একদম মশলাগুলো আচারের সাথে মাখা মাখা হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা ফলো করে আপনারা কিন্তু কাঁচা আম শেষ হওয়ার আগেই এভাবে খোসা সহ তেলের আচারটা তৈরি করে রেখে দিতে পারেন। সারা বছর আপনারা বাইরে রেখে দিলেও কিছু হবে না, তবে মাঝে মধ্যে একটু রোদ্রে দিলে ভালো হয়। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। চলে এসেছে আমের সিজন, তাই আজকে আপনাদেরকে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি একটি দুর্দান্ত স্বাদের আচার রেসিপি তৈরি করে দেখাবো একদম ঘরোয়া মশলা দিয়ে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য কাঁচা আমের তৈরি একটি দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি আচার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি একটি ঘরোয়া মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়েছি গোলমরিচ, মৌরি, শুকনো মরিচ, মেথি আর গোটা জিরা। এখানে সব কিছুই আমি 1 চামচ পরিমাণ করে নিয়েছি। আমি 1 কেজি পরিমাণ আমের আচার তৈরি করব, এই কারণে পরিমাণগুলো 1 চামচ করে নিয়েছি। আপনাদের যদি আচারের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু মশলাগুলো বাড়িয়ে নিতে হবে। তো এই মশলাগুলোকে আমি একটু মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিয়েছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। প্রথমে শুকনো মরিচের যেই বোটাটা আছে ওটা আমি ফেলে দেব। আপনারা চাইলে এই কাজটা মিক্সির মধ্যেও করতে পারেন, তবে আচারের ফ্লেভার খুব ভালো আসে যদি আপনারা একদম গ্রামীণ স্টাইলে আচারগুলো তৈরি করেন। দোকানের মশলাগুলো ব্যবহার না করে আপনারা যদি ঘরোয়া মশলা দিয়ে আচার তৈরি করেন দেখবেন আচারের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়, খেতেও খুব অসাধারণ হয়। তো এইবার এই মশলাটা রেখে দিচ্ছি। আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমার আমের সাইজগুলো দেখে আপনারা ভাবতে পারেন ভেতরের বড়াটা বোধহয় খুব শক্ত হয়ে গেছে। না, আমার এই বড়াগুলো একদমই কচি আছে। এই আমের জাতটা কিন্তু বড় হয়ে যায়, কিন্তু আমের বড়াগুলো শক্ত হতে সময় লাগে। তো এবার এই আমগুলোকে আমি কিছুক্ষণ আগেই গাছ থেকে পেরেছি, এই কারণে এটার বোটাটা ফেলে দিয়ে তারপরে আমি আমগুলো পানির মধ্যে একটু ভিজিয়ে নেব, যাতে করে এর মধ্যে থেকে কোনো কষ না বের হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমগুলো খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নিতে। আমি কিন্তু আর আমগুলো আর ধোবো না, এই পর্যায়ে একবারে ধুয়ে উঠিয়ে নেব। তো খুব ভালো করে উপর থেকে আমি এইগুলোর ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমগুলো যদি আপনারা খোসা ছাড়ানোর পরে ধুতে যান তাহলে কিন্তু ওই আমগুলো থেকে পরে পানি ছেড়ে দেবে আর আচারগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আমগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা গামছা নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমগুলো খুব ভালো করে মুছে নেব, যাতে করে এর মধ্যে কোনো প্রকার পানি না থাকে। সবগুলো আমগুলোই আমি খুব ভালো করে একটু মুছে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপার দিয়েও করতে পারেন।
আমের আচার যদি আপনারা দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদের ফলো করতে হবে, যা যা আমি এই ভিডিওর মধ্যে বলেছি সবগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, কোনোগুলো বাদ দেওয়া যাবে না। আপনারা যদি একদম ঘরোয়াভাবে গ্রামীণ স্টাইলে আচার তৈরি করতে চান তাহলে প্রত্যেকটা স্টেপে আপনাদের ফলো করতে হবে। তো আমগুলো কিন্তু আমি শুকনো করে মুছে নিয়েছি। এবার এই আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আপনাদের আমি একটা আম কেটে দেখিয়ে দিচ্ছি যে আমের বড়াগুলো দেখুন পরিপূর্ণ হয়েছে কিন্তু শক্ত হয়নি। আপনারা দেখলে বুঝতে পারবেন এই আমের আঠিগুলো কিন্তু শক্ত হয়নি, কিন্তু বড়া পরিপূর্ণ হয়ে গেছে। এই ধরনের আম আপনারা আচারের ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচার কিন্তু খুব ভালো হয়। দেখে কিন্তু বুঝতেই পারছেন বড়াটা বেঁধেছে ঠিকই, কিন্তু শক্ত হয়ে যায়নি। ঠিক আছে, এই ধরনের আম আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তো এবার এই আমগুলোকে আমি এইভাবে একটু লম্বা করে তারপরে টুকরো করে কেটে নেব। তো আমগুলো যেহেতু বড়, আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। আম ছোট হলে আপনারা 2 টুকরো করেও কেটে নিতে পারেন, আবার আপনারা লম্বা করেও কিন্তু আচারটা করতে পারেন। তবে এই আচারটা কিন্তু এইভাবে টুকরো করে কেটেই করে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো আমগুলো এইভাবে টুকরো করে কেটে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমি একই পদ্ধতিতে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইবার আপনাদের হাতে যদি কিছুটা সময় থাকে তাহলে এই আমগুলোর মধ্যে হলুদ আর লবণ মেখে 2 ঘন্টা রোদে রেখে দিবেন। এতে করে কিন্তু আমগুলো অনেক দিন ভালো থাকে। তবে আমি আজকে যাদের হাতে একদমই সময় থাকে না বা যাদের বাড়িতে রোদ থাকে না, তারা কিভাবে তৈরি করলে অনেক দিন ভালো রেখে খেতে পারে সেই পদ্ধতিতে আজকে তৈরি করে দেখাবো। তো আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু অবশ্যই রোদে দিয়ে রাখবেন, এতে করে অনেক দিন পর্যন্ত আমটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি এইভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আচার তৈরি করার জন্য কিন্তু আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি। অবশ্যই আপনারা আচারের ক্ষেত্রে লোহা বা দস্তার কড়াইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এবার এই তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 2 টেবিল চামচ 5 ফোড়ন। আমি 1 কেজি আমের জন্য এখানে 2 টেবিল চামচ 5 ফোড়ন ব্যবহার করেছি। মশলার পরিমাণটা কিন্তু আপনারা আমের পরিমাণ অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আমের পরিমাণ বেশি হয় মশলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো এই 5 ফোড়নটাকে আমি 1 মিনিটের মতো তেলের মধ্যে একটু গরম করে নিচ্ছি। 1 মিনিট ভাজার পরে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে। 5 ফোড়ন থেকে ঘ্রাণ বের হয়ে আসলে এখানে আমি লবণ অ্যাড করে দেব। এখানে 4 চামচের 1.5 চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি কিন্তু আগে আমের মধ্যে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি। আপনারা যদি আগে লবণ হলুদ দিয়ে আমটাকে শুকিয়ে নেন তাহলে অবশ্যই এইখানে লবণের পরিমাণটা বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ পরিমাণ হলুদ। এবার এই হলুদ আর লবণটাকে খুব ভালো করে আমি আগে মিশিয়ে নেব। মেশানোর পরে এখানে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এই আমগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমগুলোকে আমি তেলের মধ্যে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন। ভাজার সময় যেহেতু আমরা কোনো পানি ব্যবহার করব না, এই কারণে কিন্তু হাইতে রাখলে খুব তাড়াতাড়ি আমগুলো পুড়ে যেতে পারে আর আমগুলো সেদ্ধ হয়ে গলে যেতে পারে, এতে করে আচারটা কিন্তু ভালো হবে না। তো আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতো আমগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এই আচারটার মধ্যে যাতে সুন্দর একটা কালার আসে এবং আচারটা খেতেও ভালো লাগে, এই কারণে এখানে অ্যাড করে দিচ্ছি রেড কাশ্মীরি চিলি পাউডার। আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়েছি। এবার এই চিলি পাউডারটা দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো কিন্তু আমি আমগুলোকে ভেজে নিয়েছি। এবার কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে কতটা সুন্দর কালার চলে এসেছে। এবারে এইখানে আমি অ্যাড করে দেব চিনি। আমি 1 কেজি আমের জন্য এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আচারটা যেহেতু আমি টক ঝাল মিষ্টি করতে চাইছি, এই কারণে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। এবার চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে আমি এই আমগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এবার এইখানে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলার অর্ধেকটা পরিমাণ এখানে আমি দিয়ে দেব।
তো অর্ধেকটা পরিমাণ মশলা আমি আগে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু আচারের মধ্যে ভালো একটা ফ্লেভার আসবে। আর বাকি মশলাটা নামানোর আগে আমি ব্যবহার করব। তো এখনও কিন্তু আমার আচারের মধ্যে অনেকটাই পানি আছে, আমি এই পানিটাকে শুকিয়ে নেব, কারণ পানি থাকলে কিন্তু আচারটা ভালো থাকবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই পানিটা আগে শুকিয়ে নিচ্ছি। তো পানিটা শুকিয়ে দেখুন গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু বেশি আর পানি নেই, তেলটা একদম ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আচারটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই বারবার করে নেড়ে চেড়ে আচারটাকে একটু জাল করে নিতে হবে। তো আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো আচারটাকে ভালো করে জাল করে নিলাম। তো 2 মিনিটের মতো জাল করার পরে বাদ বাকি মশলাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি ব্যবহার করব হোয়াইট ভিনেগার 2 টেবিল চামচ। 1 কেজি আমের জন্য এখানে আমি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। আপনাদের কাছে ভিনেগার না থাকলে আপনারা কিন্তু সিরকাও ব্যবহার করতে পারেন। তো ভিনেগারটা দেওয়ার পরে 1 মিনিটের মতো আমি আচারটাকে রেখে চুলাটা অফ করে দেব, কারণ আচারটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো 1 মিনিট হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ দেখুন আমার আচারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কতটা পরিমাণ ঘন হয়ে গেছে। টক ঝাল মিষ্টি এই আচারটি কিন্তু ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে, তাই একবার তৈরি করে সারা বছর আপনারা কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচারটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে এইরকম কাঁচা আমের ভিন্ন ভিন্ন রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ওই রেসিপিগুলো ভিজিট করে আসতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।